এবার নরেন্দ্র মোদী আন্তর্জাতিকভাবে ফেঁসে গেছে, তার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। এইদিকে কঠিন অ্যাকশনে গেছেন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসি সদস্যরা বিশাল শক্তি হিসেবে আসবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শৃঙ্খলা, কর্তব্যবোধ, ন্যায় নিষ্ঠা ইত্যাদি এই জিনিসগুলো অনেক উন্নতি করা সম্ভব হবে। আর ইউনূস সাহেব যেটা করছেন, বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো কিন্তু প্রকাশ করছেন। সীমান্তে বিজিবির উচ্চ সতর্কতা জারি। দর্শক, নতুন একটি পরিস্থিতি। যাক, দাদাবাবুরা লাইনে আসছে দাদাবাবুরা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, এবার কঠিনভাবে ফেঁসে গেছেন নরেন্দ্র মোদী। দর্শক শ্রোতা, আন্তর্জাতিক আদালতে নরেন্দ্র মোদীর নামে মামলা হয়েছে। নরেন্দ্র মোদী কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন, কারণ বিনা কারণে বাংলাদেশের উপর আঘাত এনেছে নরেন্দ্র মোদী। বাংলাদেশকে হামলার পরিকল্পনা করেছিল শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে। এই জন্য আন্তর্জাতিক আদালতে নরেন্দ্র মোদী কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন। দর্শক শ্রোতা, তার ক্ষমতা পর্যন্তও চলে যেতে পারে। যাই হোক, এইদিকে আমাদের বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে গেছেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সকল চাঞ্চল্যকর তথ্য। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ক্ষমতাচ্যুতি প্লাস নির্বাচনের আগ থেকে শেখ হাসিনা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না তিনি ক্ষমতায় থাকেন। এরপর যখন সরকার পতন ঘটল, সজীবজের জয় থেকে শুরু করে অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কথা এখনো বলছেন যে এই ঘটনার পেছনে একটা বড় ধরনের কলকাঠি নেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার সম্পর্কটা কেমন, আওয়ামী লীগের সাথে সম্পর্কটা কেমন? বাইডেন সরকারের সাথে আওয়ামী লীগের সম্পর্ক বরাবরই খারাপ ছিল, ডক্টর ইউনূসের ভালো ছিল। কিন্তু আপকামিং যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টের ইস্যুটা হয়তো বা আলাদা কিছু হবে। তবে রাইট নাও মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে আরও একবার বড় ধরনের ভিলেনই বানানোর চেষ্টা করছেন বা বানিয়ে দিয়েছেন, অথবা তিনি ভিলেন সেটাই প্রকাশ করেছেন। আমরা যেইভাবেই বলি না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই শক্তিশালী কিছু গণমাধ্যম আছে। আমাদের সরকার যখন সারা দিন রাত কথা বলছে, সার্জিস নাহিদ আসিফরা যখন কথা বলছে, এগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল যারা ক্যারেক্টার আছেন, সামহাও যারা বিশ্বকে প্রভাবান্বিত করেন, তাদের কান পর্যন্ত কিন্তু পৌঁছে না। বাট আমেরিকার কিছু গণমাধ্যম আছে, যখন সেইখানে কোনো নিবন্ধন ছাপা হয়, প্রতিবেদন প্রকাশ হয়, সেটা মুহূর্তের মধ্যেই তাদের কাছে চলে যায়। কথা বলছি দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন নিয়ে। 4ই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটা প্রতিবেদন। আপনার সেখানে আমরা যদি দেখি, আমাদের যিনি বর্তমান গভর্নর আছেন, গভর্নর আহসান এইচ মনসুরের একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। তো সেখানে কি চলতি সপ্তাহে বাংলাদেশে অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র একটা প্রকাশ হয়েছিল, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। তো সেখান থেকে আপনার বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে গত 15 বছরে বাংলাদেশ থেকে সার্বিকভাবে প্রতি বছর গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী গণমাধ্যমটা এই তথ্যগুলোকে এই মুহূর্তে প্রকাশ দরকার ছিল না। তবে একদিকে দরকার ছিল কোনটা? আওয়ামী লীগের যে রাজনৈতিক ইমেজ, অথবা ক্ষমতায় থাকাকালীন এই সরকারের যে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, লুটপাট, এগুলোকে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী বা যাই হোক, তাদের সামনে কিন্তু পৌঁছে গেছে। এই নিউজ পেপারগুলো সবাই তাদের কালেকশনে রাখে। তো আমাদের আহসান মনসুর নিউ ইয়র্ক টাইমসকে বলছেন, সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পেরেছিল লুটপাট করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ব্যাংক। এই প্রক্রিয়ায় বাংলাদেশের ব্যাংকগুলো শত শত কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়েছে, যে কোম্পানিগুলোর অনেকগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই টাকা কখনো সম্ভবত ব্যাংকে আর ফিরে আসবে না। এই অর্থের একটি বড় অংশ দেশ থেকে অবৈধভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে একটা বড় গন্তব্য ছিল যুক্তরাজ্য। 27 বছর ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কাজ করা আহসান মনসুর বলছেন, যিনি ব্যাংকের গভর্নর, ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ সরকার। বিশ্বের অন্য কোনো দেশে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষ এভাবে গুন্ডা মাস্তানদের সহযোগিতায় পুরো ব্যাংক খাতে এমন পদ্ধতিভাবে ডাকাতি করেছে, এমন ঘটনা তিনি আর কোথাও দেখেননি। অর্থনীতি প্রসঙ্গে আহসান মনসুর বলছেন, আগামী বছর অর্থনীতির আকাশে আরও ঝড় উঠবে, এরপর অর্থনীতির আকাশ পরিষ্কার হতে শুরু করবে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত 5ই আগস্ট শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। তার ভাগ্যে কি আছে তা এখনও পরিষ্কার নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এর মধ্যেই শেখ হাসিনার অন্যতম সহযোগী সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের নির্বাহী পরিচালক AKM এহসান। সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এখনও অভিযোগ গঠন করা হয়নি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফুজ্জামান বলছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উইচ হান্ট করা হচ্ছে, যার মধ্যে তিনিও পড়ে গেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কেন এই প্রতিবেদনটা এন্টি আওয়ামী লীগ অবস্থান আরও জোরদার করবে, বা বিশ্বের শক্তিশালী দেশগুলোতে এই মুহূর্তে আওয়ামী লীগের যে লবিং কানেক্টিভিটি ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায়, তো সেটা একটা প্রভাব ফেলবে। এই কারণেই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনটাই ছিল যেভাবে একটি দেশের অর্থনীতিকে শুকিয়ে ফেলা হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড একটা ইমেজ যেটা এখানে চলে আসছে প্রতিবেদনের মাধ্যমে, যে দুর্নীতি
আপনারা জানেন যে পশ্চিমা দেশগুলোতে এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সো মার্কিন যুক্তরাষ্ট্র মানে তারা যতদিন বাইডেন সরকার ক্ষমতায় আছে দিন শেষে হয়তো আরও বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করতে পারে। যেমন বাংলাদেশের এরকম প্রতিবেদন আমি জানি না এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী গণমাধ্যমগুলো এতটা মনোযোগ দিয়ে প্রকাশ করছে কিনা। তো আমরা যতদূর জানি আমাদের সরকারের সাথে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই গণমাধ্যমগুলোর ভালো একটা সুসম্পর্ক আছে। আর ইউনূস সাহেব যেটা করছেন বাংলাদেশের যেই মানে গুরুত্বপূর্ণ খবরগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো কিন্তু প্রকাশ করছেন। আর এতে শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হচ্ছে। এখন এটার বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান কি বা মানে কি বলবে সেটা হতে সময় বলে। আমাদের উন্নত বিশ্বে একটা কথা আছে, কাস্টমার ইজ কিং, মানে এটা ব্যবসার একটা পলিসি হচ্ছে, কাস্টমার ইজ কিং প্লাস কাস্টমার ইজ অলওয়েজ রাইট। তো এই কথাটার ব্যাখ্যাটা পরে দিব, এটা নোট রাখেন। বাংলাদেশের সাথে এক ধরনের পাঙ্গা নিয়েছে ভারত, এটা বাংলাদেশের সাথে পাঙ্গা নিয়েছে ভারত আমি মনে করছি, কেননা আমাদের দেশের একটা আভ্যন্তরীণ ইস্যুকে কেন্দ্র করে এদের মিডিয়ার গুজবের কারণে এদের জনগণ বিভ্রান্ত হয়েছে। তাদের দেশের জনগণের দোষটা আমি কমে দিচ্ছি, কারণ মিডিয়া যখন রাষ্ট্রীয়ভাবে একটা গুজব প্রচার করে তখন স্বাভাবিকভাবে মানুষ এটাকে বিশ্বাস করে। তো ভারতের এই গুজব মিডিয়ার কারণে ভারতের জনগণ আমাদের উপর ক্ষিপ্ত, এটা বাস্তবতা। প্র্যাকটিক্যালটা আপনারা অনেকে জানেন না যারা ভারত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন। তো এই ইস্যুতে ফাইনালি বিষয়টা কোথায় গড়ালো যে বাংলাদেশকে তারা চিকিৎসা দিবে না, তাদের হাসপাতালে ঢুকতে গেলে প্রণাম করতে হবে, পাশাপাশি হোটেলে মানুষ জায়গা দিবে না, ওই দেশে ঘুরতে গেলে সিম কিনতে পারবে না, ট্যাক্সিতে চড়বে না, নানান ধরনের একটা ট্রেন্ড হিসাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান নাম লেখালো। তো এর মাঝখানে ভারত জোশে এসে যে কাজটা করছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ আমার কাছে মনে হয় আর কি, তারা যেটা করলো এই যে হাসপাতালগুলা গণহারে বাংলাদেশিদের সেখানে চিকিৎসা দিবে না ঘোষণা দিল, তো এটাতে লসটা কার হইলো? লস কিন্তু ভারতেরই হচ্ছে। নিজের নাক কাইটা অপরের যাত্রা ভঙ্গ করা ঘটনাটা আর ভারতের এই কর্মকাণ্ডগুলো সেম। তো গেল এক সপ্তাহ যাবত এই যে উত্তেজনা, এর মাঝখানে কলকাতার হাসপাতালগুলো অনেকটা খা করছে। উত্তাল পরিস্থিতির কারণে বাংলাদেশিরাও যাচ্ছে না, আবার বাংলাদেশের তারাও ভাবতেছে আমরা অন্য জায়গায় গিয়ে চিকিৎসা নেব। পাশাপাশি ভারতের পর্যটন যে হোটেলগুলো আছে সেগুলো খাকা করছে, দোকানপাটও খাকা করছে। তো এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদেরকে বয়কট করার যে সিদ্ধান্ত ছিল, দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা একটা সংবাদ সম্মেলন করে নতুন সিদ্ধান্ত দিয়েছে, যেটা আমরা মনে করছি ঝুঁকে গেছে। ব্যবসা করতে হবে, আবার আসেন আপনি ব্যবসা করতে গেলে কাস্টমার লাগবে ভাই, ফাইন আপনারা ভালো চিকিৎসা দেন, সেই কারণে তো বাংলাদেশ থেকে বিলিয়নস অফ ডলার আপনাদের দেশে ঢুকছে। মাগনা তো আর চিকিৎসা করেন না, তাই না? আরেকটা চিকিৎসার উদ্দেশ্যে গেলে সেখানে কত ধরনের ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে। আপনার গতকালকেই কলকাতায় এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে আপনার যদি দেখি সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখা, IM এর পশ্চিমবঙ্গ শাখার সদস্য এবং চিকিৎসক এন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন। তারা বলছেন চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকানো এবং রোগী না দেখা চিকিৎসা শাস্ত্রের নিয়মের পরিপন্থী। খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন, আমরাও ধন্যবাদ জানাই। শিক্ষিত মানুষের মতন কথা, ডাক্তাররা শিক্ষিত মানুষ, অনেকে আবেগের বসে আসা এটার একটা রেশারেশিতে নিয়ে গেছিলেন, এজ এ রেজাল্ট ব্যবসা কিন্তু ক্ষতি হচ্ছিল, সুনামও নষ্ট হচ্ছিল। তো তারা বলছেন চিকিৎসকদের কাছে সকল রোগী, এটা কিন্তু সত্য সারা পৃথিবীতে। ডাক্তারের কাছে রোগী মানে রোগী, সে কি সন্ত্রাসী, সে কি কোন দেশি, ডাজন্ট ফ্যাক্ট। চিকিৎসকদের কাছে রোগীদের কোনো জাত, ধর্ম এবং দেশ হয় না। দেখেন আমরা প্রশংসা করছি সুন্দর বক্তব্যগুলোর জন্য। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের 2 সদস্য বলছেন ভারতে আসা বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না, বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতেই হবে। 2 দেশের মধ্যে চলমান অস্থিরতায় রোগীদের যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারতের এই মেডিকেল হাসপাতালগুলো। এই অস্থিরতা অচিরেই কাটবে এবং তারা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা দিবে, এটা তারা আশা করছেন। শীঘ্রই বাংলাদেশি রোগীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে। চিকিৎসা নেন কাঞ্জিলাল এবং কৌশিক চৌধুরী বলছেন ওই নম্বরে কল করে বাংলাদেশি রোগীরা চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবেন। সম্প্রতি আপনার হাসপাতাল এবং হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণায় ভারতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে এবং কি তারা বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড়েরও ঘোষণা করেছেন। আমরা যদি দেখি যে বলছেন কলকাতার ব্যবসায়ীদের সংগঠন সীমান্তে বিজিবির উচ্চ সতর্কতা জারি। দর্শক, নতুন একটি পরিস্থিতি, যেখানে ভারত প্রান্তে শক্তি বাড়াচ্ছে বিএসএফ এবং এই জায়গাগুলোতে কাঁটাতারের বেড়া নেই, উত্তরাঞ্চলের দিকে 12টি জেলা সংলগ্ন, সেখানে তারা কাঁটাতার দিচ্ছে, তাদের শক্তি বাড়াচ্ছে, তাদের নিরাপত্তা যে তদারকি সেটি বাড়াচ্ছে। তো এই প্রেক্ষিতে এখন বিজিবিও উচ্চ সতর্কতা জারি করেছে। তার একটি খবর দর্শক খুব গুরুত্বপূর্ণ, সীমান্তে যে কোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে বেনাপোলের ধান্যখোলা, রঘুনাথপুর, সাদিপুর, ঘিবা, পুটখালী, বাহাদুরপুর, দৌলতপুর, বড় আচড়া, গাতিপাড়া সহ সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে বসবাসরত জনসাধারণও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্তে পাহারা দিচ্ছে। দর্শক, এই পরিস্থিতিটা যে তৈরি হয়েছে এটা ভারতের কারণে, কারণ ভারত অতিরিক্ত বাড়াবাড়ি করছে এবং সীমান্ত এলাকায় বিজেপি এবং অন্যান্য হিন্দু উগ্র গোষ্ঠীগুলো তারা নিয়মিতভাবে ক্ষোভ বিক্ষোভ চালাচ্ছে। খবর এসছে যে সীমান্ত এলাকায় যারা কলকাতা থেকে
বা ত্রিপুরা থেকে বাংলাদেশে ফিরছিল এমন কিছু যাত্রীদেরকে তারা মারধর করেছে, সেই খবরও এসছে। ফলে এমন একটি অস্বাভাবিক অবস্থা, এবং প্রতিনিয়ত যেহেতু তারা সমাবেশ করছে এবং তারা মিছিল করে বাংলাদেশের ভেতরে ঢোকার চেষ্টা করছে, এই অবস্থায় বিজিবি হয়তো এই সতর্কতা বা এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছে। এখানে খবরে বলা হচ্ছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সন্ধ্যার পর জনসাধারণকে সীমান্ত এলাকায় যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে বিজিবি। সীমান্ত এলাকায় সড়কগুলোতে এবং বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী উচ্চ সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে যে নির্দেশনা দেওয়া হয়েছে তারই প্রেক্ষিতে সকল ইউনিটকে বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননা এবং রাষ্ট্রদ্রোহের এক মামলায় 26শে নভেম্বর জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানো হয়, এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চিন্ময়ের সমর্থকরা যে পরিস্থিতি তৈরি করেছে, তারপর ভারত রিয়াক্ট করে, ভারত প্রতিবাদ করে। বিভিন্ন সংগঠন, বিজেপি এবং শুভেন্দু অধিকারী, বাংলাদেশের সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা, তিনি তো রাস্তায় নেমেছেন, তিনি নিজের সীমান্তে এসে পাহারা বসিয়েছেন, এবং সেদিন কোনো সীমান্তে দিয়ে বাংলাদেশে কোনো পণ্য ঢুকতে দেওয়া হয়নি। এমন আরো 5-6টি শুল্ক সীমান্ত দিয়ে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে, অর্থাৎ আমদানি করা বাংলাদেশের ব্যবসায়ীদের এলসি করা পণ্য আমদানিতে বাধা দেওয়া হয়। এবং বলা হচ্ছে যে আগামী বছরের যদি তাদের দাবি মেনে না হয়, তাহলে আগামী বছর থেকে একদম সম্পূর্ণ তারা বন্ধ করে দেবে, এমন একটি পরিস্থিতি তারা তৈরি করেছে। যাই হোক, এমন একটি অবস্থায় তারা বিএসএফ এর পক্ষ থেকে হঠাৎ করেই সীমান্তে তাদের জনবল বাড়ানো হয়েছে, শক্তি বাড়ানো হয়েছে, এবং কাঁটাতারের যে অবশিষ্ট অংশগুলো দ্রুত তারা সেগুলো পূরণ করছে, অর্থাৎ পুরো কাঁটাতার দিয়ে ঘিরে ফেলছে। একটা যুদ্ধ একটা পরিস্থিতি তারা তৈরি করেছে। এই পরিস্থিতির বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকেও এখন বিজেপি যে উচ্চ সতর্কতা জারি করেছে এবং জনসাধারণকে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যাক, দাদাবাবুরা লাইনে আসছে। লাইন আসছে দাদাবাবুরা। গরমে গরমে তো অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তব জীবনে ফিরে আসলে তো, কল্পনা জগৎ থেকে ফিরে আসলে তো বাস্তব জীবন খুব কঠিন। এটা তো মাথায় রাখতে হবে আপনাকে। আমরা গরমে অনেক কিছুই করে ফেলি, একটা মানুষের মাথায়ও বাড়ি দিয়ে দেই। আমি একটা গল্প শুনি আপনাদের। সেটা হচ্ছে, আমি তো মালয়েশিয়াতে ছিলাম, 2-2.5 বছর মালয়েশিয়াতে ছিলাম। মালয়েশিয়াতে থাকা অবস্থায় একটা হোটেলের জব করতাম। আপনারা যারা মালয়েশিয়ার পুত্রাজায়াতে আছেন, দি ইবাল্লি হোটেলে জব করতাম আমি, দি ইবাল্লি হোটেল পুত্রাজায়াতে। তো এই ইবাল্লি হোটেল যখন জব করতাম, তো আমাদেরকে মানে ব্রিফিং করতো। আমাদের যে ম্যানেজার ছিল, আমাদের যে দেখাশোনা করতো, উনি ব্রিফিং দিত আর কি। ওনার নাম ছিল রুডি। তো উনি কি বলতো যে কাস্টমার অলওয়েজ রাইট। বুঝতে পারছেন? কাস্টমার যারা, ওরা অলওয়েজ রাইট। ভুল করলেও ওরাই রাইট, কারণ ওরা হচ্ছে সোনার হরিণ। একটা হোটেলের মালিক, একটা হোটেলের মালিক তো অনেক টাকার মালিক, কিন্তু যে কাস্টমার আসবে সে অত টাকার মালিক না, কিন্তু তাকে সম্পূর্ণ রেসপেক্ট দিতে হবে। সে অলওয়েজ রাইট, সে ভুল বললেও। তো আমরা হলাম ভাই ইন্ডিয়ার হচ্ছে কাস্টমার। এখন ইন্ডিয়া যদি আমাদের সাথে দুর্ব্যবহার করে, তাহলে তো হবে না, সে তো কাস্টমার হারাবে। ইন্ডিয়ার হোটেলগুলো কি বললো ইন্ডিয়ার কিছুদিন আগে, যে মেডিকেল সেবা দিবে না, মেডিকেল সেবা দিবে না। তারপরে হচ্ছে যদি কেউ চিকিৎসা নিতে যেতে চায়, তাদের দেশের পতাকায় প্রণাম করতে হবে, তারপরে চিকিৎসা পাবে। এই কথাগুলো বলছিল না? এটা কোনো নিয়ম হইতে পারে? এটা কোনো কথা হইতে পারে? বলেন, কাস্টমারের সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে? যে হসপিটালে যাবে, সেই হসপিটালে তো এক ধরনের কাস্টমারই যে যাবে, কারণ সে তো আর ফ্রি থাকবে না। সে যখন ওইখানে যাবে, তার সাথে 2জন লোক যাবে সাপোজ বাংলাদেশ থেকে। তারা যে খাবে, তারা ওষুধ কিনবে, তারা যে চিকিৎসা নেবে, হাসপাতালে বিল দিবে, এই টাকাটা তো বিভিন্ন সেক্টরে ছড়াই পড়তেছে। যখন বিমান থেকে নামবে, ট্যাক্সিতে উঠবে, ট্যাক্সি ভাড়া দিবে, সে টাকাটা ট্যাক্সি পাচ্ছে। যখন পানি কিনবে, তখন একটা গ্রোসারি থেকে পানি কিনবে, সেই টাকাটাও দিচ্ছে। যখন একটা হোটেলে খাবে, সে হোটেল বিল পাইতেছে। যখন হসপিটালে থাকবে, সে হসপিটালের বিল দিচ্ছে। যখন ডক্টর দেখবে, ডক্টরের বিল দিচ্ছে। যখন হচ্ছে আপনার ওষুধ কিনবে, ফার্মেসি বিল পাইতেছে। তো এই টাকাটা তো গুরুত্বপূর্ণ একটা সেক্টরে চলে যাচ্ছে, বিভিন্ন সেক্টরে চলে যাচ্ছে। তো আপনারা যদি সেই কাস্টমারের সাথে দুর্ব্যবহার করেন, কাস্টমার তো থাকবে না। আর এই যে কয়দিনে ঝামেলা হয়েছে, 5-7 দিনে, ইন্ডিয়ার অবস্থা খারাপ। ইন্ডিয়ায় তো হাসপাতালে কেউ যাচ্ছে না, হাসপাতালে রোগী নাই। তাই ইন্ডিয়া যে মেডিকেল অ্যাসোসিয়েশন আছে না পশ্চিমবঙ্গের, তারা সিদ্ধান্ত নিছে, এবং তারা এটা বলছে, এই যে বলছে যে প্রণাম করতে হবে পতাকা, একজন রুগীকে প্রণাম করাইতে হবে, সরি বলে ভর্তি করবে, এটা তো সম্পূর্ণ অমানবিক। এটা তারা বলছে, যে সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা বলছে এটা সম্পূর্ণ অমানবিক, এটা হইতে পারে না। কেন বলছে? কারণ তারা লাইনে আসে, তারা বুঝতে পারছে যে বাংলাদেশ থেকে রুগী না গেলে হসপিটাল আর চলবে না। হসপিটালে যারা আছে, ডক্টর বলেন, মানে যারা আছে, সবাই কিন্তু না খেয়ে থাকবে। তো তারা বুঝতে পেরে কিন্তু লাইনে আসছে। তারা আজকে বলতেছে না, পতাকায় প্রণাম করা ঠিক হবে না, হ্যান হবে না, ত্যান হবে না, অবশ্যই লাইনে আসতে পারছে। একটা কথা হলো কি জানেন, ইন্ডিয়া আমাদের কাছে ধরা, আমরা ইন্ডিয়ার কাছে ধরা না।
এটা মাথায় রাখবেন, কারণ আমরা বছরে মাত্র $2 বিলিয়ন বিজনেস করি ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া আমাদের দেশে বিজনেস করে 12 থেকে 14 বিলিয়ন। ইন্ডিয়ারে আমরা কত টাকা দিয়ে আসি চিকিৎসা হয় খোঁজ নিয়ে দেখবেন, ভিজিটে গিয়ে কত টাকা দিয়ে আসি এটা খোঁজ নেবেন। আর বাংলাদেশে কাজ করে ইন্ডিয়ানরা প্রতি বছর মানে বৈধ ওয়েতেই $5 বিলিয়ন নিয়ে যায় বৈধ ওয়েতে, আরও তো অবৈধ ওয়ে আছে। এর আগে দেখছিলাম 4 থেকে 5 লক্ষ ইন্ডিয়ান অবৈধভাবে কাজ করে বাংলাদেশে, যাদের কোনো ভিসা নাই, কিচ্ছু নাই। সো আমরা হচ্ছি কাস্টমার, আমাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের রাষ্ট্রে আঘাত করাও যাবে না, এটাও মাথায় রাখতে হবে। সব থেকে ক্ষতিটা ইন্ডিয়ারই হবে, এবং এই মেডিকেল সেক্টরে, এই যে হসপিটাল সেক্টরে ক্ষতি হচ্ছে, এটা বুঝতে পেরে অলরেডি ডাক্তারবাবুরা লাইন আসছে। কয়েকদিন পরে হোটেলে যে বাবুরা ঘোষণা করছিল, হোটেলের বাবুরাও লাইনে আসবে, তারপরে যারা ওই যে আপনার আছে না পাতি নেতা, হেরাও লাইনে আসবে, সবাই সরি বলবে, কারণ দিন শেষে তো খাইতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। নরেন্দ্র মোদী কত বড় বিপদে পড়েছে। বাংলাদেশকে বিনা কারণে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশ সরকারকে এবং সমস্ত বাংলাদেশের বাইরের বিশ্বের সকলকে বিভ্রান্ত করেছে নরেন্দ্র মোদী মিথ্যা গুজব ছড়িয়ে। এই জন্য আন্তর্জাতিক আদালতে নরেন্দ্র মোদীর নামে মামলা হতে চলেছে। নরেন্দ্র মোদীর ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে, নরেন্দ্র মোদীর ক্ষমতাও চলে যেতে পারে। দর্শক শ্রোতা, এমনই সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে। দর্শক শ্রোতা, এদিকে ডক্টর ইউনূস কঠিনভাবে হুমকি দিয়েছেন ভারতকে। আমরা কোনো সময় ভারতের কাছে মাথা নত করব না, মনে রাখবেন এটা আওয়ামী লীগ সরকার নয়। দর্শক শ্রোতা, এইদিকে আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন, তার সেনাবাহিনীকে সবাইকে মানে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছেন যে কোনো প্রস্তুতির মুহূর্তে। দর্শক শ্রোতা, এই জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কারোর কাছে মাথা নত করবেন না। নরেন্দ্র মোদী অবশেষে কঠিনভাবে ফেসে যাচ্ছেন আন্তর্জাতিকভাবে। যাই হোক, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন, বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী। এ সম্পর্কে আপনাদের মন্তব্য থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আর ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।